প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখছো এডু ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল। আজ এডুকেশন সাবজেক্টের নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো বা আলোচনা করব বা ডিসকাস করব, যেখানে আমরা দেখতে পাবো যে মাধ্যমিক শিক্ষা কমিশন, যেটি 1952 সালে রচিত হয়েছিল, 1953-তে তার রিপোর্ট প্রকাশ পেয়েছিল, সেই কমিশন সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ এবং বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, যাতে এর পরবর্তী সময়ে আমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর করতে বা যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষা বা তোমাদের ক্লাসের পরীক্ষা বা কলেজের পরীক্ষাতে যে কোনো প্রশ্ন আসুক না কেন, তার উত্তর তোমরা যাতে সহজেই করতে পারো, বা তোমরা যারা বিভিন্ন সময় যারা ক্লাস 12-এ বা কলেজে পড়াশোনা করছো, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এখান থেকে নোটস বানাতে পারো এটিকে ছোট করে, বা এইখানে যে বিষয়গুলো বা যে টপিকগুলো যেভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, তোমরা সেগুলোও খাতায় তুলে নিয়ে একটা নোটস আকারে পড়তে পারো, তাতে তোমাদের পরীক্ষায় 12 নম্বর আসবে। তাই সকলের উদ্দেশ্যে আজকের এই ভিডিও, মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, অনেক নতুন নতুন তথ্য পাবে, যেটি তোমাদের ক্ষেত্রে বুঝতে এবং বিষয় সম্পর্কে একটা জ্ঞান নেওয়ার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর চ্যানেলে যদি প্রথম হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো আজকে, যেটি মাধ্যমিক শিক্ষা কমিশন বা যেটাকে আমরা বলি সেকেন্ডারি এডুকেশন কমিশন, যেটি 1952-53 তার সময়কাল। আমরা কি দেখতে পাচ্ছি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা সম্পর্কে তাদের প্রতিবেদনে মন্তব্য করে, যাওয়া সেকেন্ডারি এডুকেশন রিমেন্স দ্য উইকেস্ট, এটা একসঙ্গে হবে, লিঙ্ক ইন আওয়ার এডুকেশনাল মেশিনারি অ্যান্ড নিডস আর্জেন্ট রিফর্ম। বলছে ভারতবর্ষের সমগ্র যে শিক্ষা ব্যবস্থার মধ্যে মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা সব থেকে দুর্বল এবং এর সংস্কার সাধন খুবই জরুরি। বলছে এই দিক লক্ষ্য রেখে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ডের সুপারিশক্রমে 1952 সালে কেন্দ্রীয় সরকার মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ারকে সভাপতিত্ব করে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করেন। তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠনের উদ্দেশ্য আমরা জানলাম, অর্থাৎ কি না, সেই সময়কার ভিত্তিতে যদি আমরা দেখি, ভারতবর্ষের স্বাধীনতা সদ্য পেয়েছে 1947 সালে। স্বাধীনতা পাওয়ার পরেই 1948 সালে আমরা রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করেছি। সেখানে কেবলমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পর্কে বা উচ্চশিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ তদন্ত হয়েছে এবং তার সুচিন্তিত পরামর্শ দেওয়া হয়েছে। সেই কমিশন, অর্থাৎ উচ্চশিক্ষা কমিশন বা যেটাকে আমরা রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, তারা যে একটি বিষয়ের উল্লেখ করছে সেটি হচ্ছে আমাদের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। বলছে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে সবথেকে দুর্বলতম অংশ হচ্ছে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, এর সংস্কার অবিলম্বে করতে হবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে, সেই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ডের সুপারিশক্রমে 1952 সালে কি করা হলো, ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার, যিনি কিনা মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাকে সামনে রেখে তাকে সভাপতিত্ব করে মাদ্রাজ এদের মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন নিয়োগ করা হলো। এই কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য আমরা দেখে নেব। বলছে সভাপতি এ লক্ষণস্বামী মুদালিয়ার, সম্পাদক কে ছিলেন শ্রী রণাথনাথ বসু, দুইজন বিদেশি শিক্ষা বিশেষজ্ঞ এই কমিটিতে ছিলেন বা এই কমিশনে ছিলেন। তারা কে কে? একজন জন ক্রিস্টি, অক্সফোর্ডের জেমস কলেজের অধ্যক্ষ, আর দুজন কে আর উইলিয়াম, যিনি আমেরিকা থেকে প্রতিনিধিত্ব করেছিলেন। আর অন্যান্য ভারতীয় সদস্য কারা ছিলেন? এক হংস মেহতা, জে এ তারপর ভেলা, ডক্টর কে সে সিমালি, এম টি ব্যাস, শ্রী কে জি সঙ্গদিয়ান। এই ভদ্রলোক বা মহোদয়গণ, এরাও কিন্তু এই মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়া শিক্ষা কমিশনের সদস্য ছিলেন। এরপর কি বলা হয়েছে না, বলা হয়েছে কমিশন 1953 খ্রিস্টাব্দে জুন মাসে 311 পাতা রিপোর্ট ভারত সরকারের কাছে পেশ করে। কমিশনের সভাপতি ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার এর নাম অনুসারে উক্ত মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53-কে মুদালিয়ার শিক্ষা কমিশন 52-53 বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ারের নাম অনুসারে এই কমিশনের অপর নাম কি? মুদালিয়ার কমিশন, যেটা 1952-53। এরপর কমিশনের কাজের পরিধি, অর্থাৎ কমিশন কোন কোন বিষয়ের উপর কাজ করেছিল সেই বিষয়গুলো, বা কমিশনকে কোন কোন বিষয়ের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সেই বিষয়গুলো আমরা এবার দেখব। এক, যেসব বিষয়ে কমিশনকে পরামর্শ দিতে বলা হয়েছে সেগুলি হলো: এক, মাধ্যমিক শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য স্থির করা, শিক্ষার পুনর্গঠন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা, পাঠ্যক্রম সম্পর্কে নতুন ধরনের চিন্তাভাবনা করা, মাধ্যমিক স্তরের সঙ্গে যেন মাধ্যমিক স্তরের একটা যোগসূত্র থাকে, অর্থাৎ প্রাথমিক স্তরের সঙ্গে মাধ্যমিক স্তরের একটা যোগসূত্র থাকে, বিভিন্ন শ্রেণীর মাধ্যমিক বিদ্যালয়গুলি সুনির্দিষ্ট সম্পর্কের উল্লেখ থাকবে। তাহলে এই সমস্ত বিষয়গুলোর উপর তদন্ত করে সুচিন্তিত পরামর্শ বা মতামত বা সুপারিশ প্রদানের কথা বলা হয়েছিল। দেখো, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে তাহলে কি বলা হয়েছে না, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে বলার পূর্বে কমিশন মাধ্যমিক শিক্ষার কিছু ত্রুটি উল্লেখ করেছিল। সেই ত্রুটিগুলো আমরা এক এক করে দেখব। কি বলা হয়েছে? বলছে এক, চালু মাধ্যমিক শিক্ষা একেবারে যান্ত্রিক, জীবনের সাথে তার কোনো যোগ নেই। দুই, এই শিক্ষা ব্যবস্থা সংকীর্ণ, যার ফলে শিক্ষার্থীর বিকাশ স্বতঃস্ফূর্তভাবে হয় না। আর বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেখানে আমরা দেখব
এক সেকেন্ড আমি একটু ঠিক করে নিচ্ছি, তারপরে তোমাদের সামনে আমি বলছি। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, 3 নম্বর পয়েন্ট যেটা বলা রয়েছে যে শিক্ষার সঙ্গে প্রতিযোগিতা ওতপ্রোতভাবে জড়িত ছিল বলে স্বাধীন চিন্তার বিকাশ, সহযোগিতার মনোভাব, কর্মে উদ্যোগ এগুলির বিকাশ ব্যাহত হয়েছিল। আর কি, পরীক্ষার প্রাধান্য, ছাত্র শিক্ষক সম্পর্কে অবনতি অর্থাৎ প্রাচীন ছাত্র শিক্ষক সম্পর্কের অভাব, পরিণতিতে বিশৃঙ্খলা, চারিত্রিক দৃঢ়তার অভাব লক্ষ্য করা যাচ্ছিল। তাহলে এক কথায় দেখতে গেলে মাধ্যমিক শিক্ষা কমিশনের বিভিন্ন দিক থেকে তার কিন্তু ত্রুটি আমাদের সামনে বা চোখে ধরা পড়েছিল। এই লক্ষ্যগুলিতে ত্রুটির পরিপ্রেক্ষিতে বা দৃষ্টি রেখে কমিশন নতুন কিছু লক্ষ্যের কথা সামনে বা রিপোর্টে উল্লেখ করেছে। সেগুলি হলো কি, এক, মাধ্যমিক শিক্ষাকে স্বয়ংসম্পূর্ণ শিক্ষাস্তর রূপে পরিগণিত করা, শিক্ষার্থীদের দৃঢ়তা গঠন, দায়িত্বশীল নাগরিক তৈরি করতে হবে, শিক্ষার্থীদের জীবিকা গঠনের বা জীবিকা অর্জনের উপযোগী যোগ্যতা অর্জনের শিক্ষাদান করতে হবে, উপযুক্ত ব্যক্তিত্ব সম্পন্ন চরিত্রবান মানুষ তৈরি করতে হবে, ধর্মনিরপেক্ষ জাতীয় মনোভাব সৃষ্টি করতে হবে, শিক্ষার্থী তাদের সংস্কৃতি, সাহিত্য, সংস্কৃতি, শিল্প প্রভৃতি বিষয় জানতে পারবে এবং প্রকাশ করতে পারবে এমন ধরনের শিক্ষা ব্যবস্থার প্রচলন করতে হবে। এবার দেখো কমিশন মাধ্যমিক শিক্ষার কাঠামো সম্পর্কে কি মতামত দিয়েছিল সেই বিষয়ে আমরা এবার একটু দেখব। কমিশন তাদের সুপারিশে সম্পূর্ণ বিদ্যালয়ের শিক্ষাকালকে 12 বছরের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। কমিশন কি করেছে, তাদের যে শিক্ষাকাল তা 12 বছরের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। মুদালের কমিশনের প্রস্তাবিত 12 বছরের শিক্ষাকালের কাঠামো কি কি, 4 বছরের প্রাথমিক বা 5 বছরের নিম্ন বুনিয়াদী শিক্ষা, 4 বছরের নিম্ন প্রাথমিক বা 3 বছরের উচ্চ বুনিয়াদী শিক্ষা, আর 4 বছরের উচ্চতর মাধ্যমিক শিক্ষা। এই নিয়ে সম্পূর্ণ 12 বছরের সম্পূর্ণ বিদ্যালয় শিক্ষা। তাহলে আমরা কাঠামোটা কেমন দেখতে পাচ্ছি সেটা আমরা এবার নিচে ছকের মাধ্যমে একটু দেখব। তার আগে আমি এখানে তোমাদেরকে বিষয়টা একটু বুঝিয়ে দিই। অর্থাৎ কি না, 4/5 প্লাস আমরা দেখতে পাচ্ছি 4/3 প্লাস 4। অর্থাৎ যদি কোথাও দেখা যায় যে 4 বছরের প্রাথমিক শিক্ষা, তখন তার ক্ষেত্রে কি হবে, 4 বছরের নিম্ন মাধ্যমিক শিক্ষা হবে। আবার কোথাও যদি 5 বছরের বুনিয়াদী শিক্ষা হয়, তবে সেক্ষেত্রে কাঠামো কী হবে, 3 বছরের উচ্চ বুনিয়াদী শিক্ষা। এই নিয়ে দেখো আমাদের 4 4 8 4 12 বছরের সম্পূর্ণ বিদ্যালয় শিক্ষা, 5 3 8 4 12 বছরের বিদ্যালয় শিক্ষা সম্পূর্ণ। এরপরে কি একটা বি অপশানে তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ যে কাঠামো সম্পর্কে মুদালের কমিশনের পরবর্তী বিকল্প কিছু পদক্ষেপ, অর্থাৎ এই কাঠামো সম্পর্কে বিভিন্ন সময়ে বিতর্ক কিছু তৈরি হয়েছে, সেই জন্য কমিশন বিকল্প কিছু ব্যবস্থা বা বিকল্প ভাবনার কথাও কিন্তু উল্লেখ করেছেন। বলছে মুদালের কমিশন পরবর্তীকালে অভিভাবক ও কর্তৃপক্ষের সুযোগ সুবিধার কথা ভেবে বিকল্প এক শিক্ষা কাঠামো 12 বছরের পরিবর্তে 11 বছরের বিদ্যালয় শিক্ষার কথা সুপারিশ করেছেন। 11 বছরের শিক্ষার সুপারিশটা কেমন দেখো একটু দেখে নাও। বলছে এখানে ভাগ করে দিচ্ছি শিক্ষাস্তর, শিক্ষাস্তরের নাম, সময় আর শ্রেণী। তোমরা পরীক্ষাতে এইভাবে ছক করে লিখবে, তাতে তোমাদের কিন্তু কি হবে, বিষয়টা পরীক্ষককে বোঝাতে এবং কম সময় অল্প জায়গাতে কিন্তু তোমরা সম্পূর্ণ বিষয়টা তুলে ধরতে পারবে। প্রাথমিক শিক্ষা, বলছে প্রাথমিক শিক্ষা বা নিম্ন বুনিয়াদী শিক্ষা সময়কাল কত, 4 থেকে 5 বছর, শ্রেণী কি হবে, ক্লাস 1 থেকে 4 আর নতুবা 1 থেকে 5। আচ্ছা, মাধ্যমিক শিক্ষা দুটি স্তরে বিভক্ত থাকবে, নিম্ন মাধ্যমিক বা উচ্চ বুনিয়াদী শিক্ষা 4/3 অর্থাৎ 4/3, আর উচ্চ মাধ্যমিক শিক্ষা হবে 3 বছরের। তাহলে 3 বছর 4, তাহলে কী হবে, যদি 4 বছর হয় তাহলে 5 থেকে 8, আর যদি 3 বছর হয় তাহলে কী হবে, 6 থেকে 8। তাহলে দেখো এর সঙ্গে এর এবং এর সঙ্গে এর যোগ, অর্থাৎ কাঠামোগত দিক থেকে সাদৃশ্য থাকবে। আর 3 বছরে কী হবে, উচ্চ মাধ্যমিক শিক্ষা হবে 9 10 11। এই নিয়ে মোট 11 বছরের কিন্তু কলেজ বা স্কুল জীবন বা মাধ্যমিক শিক্ষা স্তর পর্যন্ত বা উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর পর্যন্ত এই যে 11 বছরের বিদ্যালয় শিক্ষা সেটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে, এবং 12 বছর যেটা ক্লাস 12 যেটা, সেটা কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হবে। হয়েছে। এরপরে আমরা দেখব এই সম্পর্কে বাকি কি তথ্য দেওয়া হয়েছে সেটা আমরা এবার একটু দেখো এটি সম্পর্কে এবার একটু বিস্তারিতভাবে বা ডিটেলসে তোমাদের সামনে এটাকে তুলে ধরার চেষ্টা করছি। বলছে ইন্টারমিডিয়েট কোর্স বিলোপ করে এই কোর্সের 11 বছর উচ্চ মাধ্যমিক স্তরের সঙ্গে যুক্ত হবে, অপর 1 বছর যুক্ত হবে 3 বছরের ডিগ্রি কোর্সের সঙ্গে। তাহলে কি বললাম যে 12 এবং 11 12কে ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে। 11 12কে ভেঙে দিয়ে কি হবে, 1 বছর উচ্চ মাধ্যমিকের সঙ্গে যুক্ত হবে 11, আর 12 কি হবে, কলেজে যে 3 বছরের ডিগ্রি কোর্স তার সঙ্গে গিয়ে যুক্ত হবে। ডিগ্রি কোর্সের সময়কাল হবে 3 বছর, এবং ডিগ্রি কোর্স যেটা হবে সেটা কিন্তু 3 বছরের সময়কাল হবে। বৃত্তি শিক্ষার জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলিতে 1 বছরের প্রাক প্রাথমিক বৃত্তিমূলক বা প্রাক বৃত্তিমূলক কোর্স চালু করতে হবে। অর্থাৎ কি না, বৃত্তি শিক্ষাকে কিন্তু এই কমিশন যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন, সেই জন্য তারা বলেছিলেন যে কি বৃত্তি শিক্ষার জন্য 1 বছরের জন্য প্রাক বৃত্তিমূলক কোর্স চালু করতে হবে। এবার শিক্ষার মাধ্যম সম্পর্কে কমিশন কি মন্তব্য করেছে আমরা দেখব। বলছে ভারতের সর্বোচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার মাধ্যমে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, নিম্ন মাধ্যমিক স্তরে অন্তত 2টি ভাষা শিখতে হবে, নিম্ন বুনিয়াদী স্তরের পরে ইংরেজি বা হিন্দি ভাষা শিখবে। আর কিন্তু 1 বছরে 2টি ভাষা শেখানো যাবে না, অর্থাৎ কিছু কিছু নিয়ম বা কিছু কিছু সীমাবদ্ধতা কিন্তু কমিশন উল্লেখ করেছেন। উচ্চতর
বা উচ্চ ও উচ্চতর মাধ্যমিক স্তরে অন্তত দুটি ভাষা পাঠ্য হবে। এর মধ্যে একটি হবে মাতৃভাষা বা অপরটি হবে আঞ্চলিক ভাষা বা কী বলা যেতে পারে আমাদের নির্ধারিত যে ভাষা। এরপরে কি রয়েছে দেখো, বলছে পরবর্তীকালে কেন্দ্রীয় উপদেষ্টা বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করে যে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে 3টি আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, ইংরেজি বা আধুনিক ইউরোপীয় ভাষা এবং হিন্দি বা অন্য একটি ভারতীয় ভাষা বা হিন্দি ভাষাভাষী অঞ্চলের জন্য পড়তে হবে। তাহলে পরিষ্কারভাবে কি কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ড তারা কিন্তু ঠিক করে দিয়েছে যে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটি ছাত্রকে 3টি ভাষা, আর তার মধ্যে কী কী রয়েছে তা কিন্তু তাদেরকে 3টি ভাষা পড়তে হবে। কী কী না, বলছে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, ইংরেজি বা আধুনিক ইউরোপীয় ভাষা এবং হিন্দি ভাষা, অথবা অন্য একটি ভারতীয় ভাষা হিন্দি ভাষাভাষী অঞ্চলের জন্য। হয়েছে, যারা হিন্দিভাষী অঞ্চল তাদের জন্য অন্য একটি ভারতীয় ভাষা তাদেরকে, অর্থাৎ কি না ইংরেজি বা আধুনিক ভাষা, যেটা আমরা ইউরোপীয় ভাষা, আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা এবং অন্য একটি ভাষা যেটাকে আমরা বলতে পারি হিন্দি। কিন্তু যাদের হিন্দি মাতৃভাষা বা হিন্দি যারা কথা বলে তাদের জন্য অন্য যে কোনো একটি ভারতীয় ভাষা। তাহলে দুটো ভাগে বিষয়টাকে ভাগ করা হয়েছে, অর্থাৎ যারা হিন্দি বলে তাদের জন্য একরকম হবে আর যারা হিন্দি বলে না তাদের জন্য একরকম হবে। যারা হিন্দি বলে তাদের জন্য কেমন হবে না, তাদের জন্য হবে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, এক ইংরেজি বা আধুনিক ইউরোপীয় ভাষা আর তার সঙ্গে যে কোনো একটি ভারতীয় ভাষা। আর হিন্দিভাষী অঞ্চলের জন্য তাহলে কেমনভাবে, যারা হিন্দি বলে না তাদের জন্য আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, ইংরেজি বা ইউরোপীয় আধুনিক ভাষা এবং হিন্দি। তাহলে অহিন্দির জন্য এটুকু, আর যারা হিন্দি তাদের জন্য একটি ভারতীয় ভাষা। এটা একটু বুঝে নাও ভালো করে। হয়েছে, এরপরে কি পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে কি বলা হয়েছে, বলছে আভ্যন্তরীণ ও বহিঃ পরীক্ষা উভয়ই গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ বিদ্যালয়ের অন্তরে মানে অভ্যন্তরে এবং বাইরে দু ধরনের পরীক্ষা ব্যবস্থার সিস্টেম থাকবে। পরীক্ষা ব্যবস্থাকে নৈর্ব্যক্তিক করা, অর্থাৎ পরীক্ষা ব্যবস্থাতে সেখানে কোনো পরীক্ষকের বা কোনো ব্যক্তির প্রভাব থাকবে না। অর্থাৎ সেখানে যে আমরা ব্যক্তিগত প্রভাব, আমরা ক্লাসে কী করি, ক্লাসে খাতার নাম দেখেই বুঝে নিই এই ছেলেটা ভালো পড়াশোনা করে, অথবা একে খারাপ লিখলেও বেশি নম্বর দেয়, এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে কথা বলা হয়েছে। সিআরসির ব্যবস্থা করতে হবে, কিউমুলেটিভ রেকর্ড কার, অর্থাৎ ধারাবাহিকভাবে যে পরীক্ষা নেওয়া হচ্ছে শিক্ষার্থীর আচার আচরণ তার সমস্ত কিছু রেকর্ড করার একটা ব্যবস্থা করতে হবে। মাধ্যমিক স্তরের ক্ষেত্রে একটি সাধারণত বহিঃপরীক্ষার ব্যবস্থা থাকবে, অর্থাৎ মাধ্যমিক স্তরের ক্ষেত্রে কি হবে, একবার বাইরে গিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে। যেমন তোমরা দেখো মাধ্যমিক পরীক্ষাতে তোমরা বাইরে গিয়ে পরীক্ষা দিয়েছিলে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও তোমরা বাইরে গিয়ে পরীক্ষা দেবে, বা যারা পরবর্তী সময়ে বিভিন্ন সময় যারা কলেজে পড়েছো তারাও কিন্তু তোমরা বাইরে গিয়ে পড়াশোনা বা পরীক্ষা দেওয়ার একটা তোমাদের সুযোগ সৃষ্টি হয়েছিল। এরপরে কি বলছে, শিক্ষার্থীর মূল্যায়নের জন্য সংকেত ব্যবহার করা হবে, অর্থাৎ কী হবে, শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য সংকেত ব্যবহার করা হবে, নাম্বারের ভিত্তিতে সংকেত ব্যবহার করতে হবে। স্কুল রেকর্ড সংখ্যামানের পরিবর্তে গ্রেডিং ব্যবস্থা, অর্থাৎ ABCD প্রভৃতি প্রতীক চিহ্ন ব্যবহার করতে হবে। আর কী হবে, স্কুলে যে রেকর্ডে তার সংখ্যামানের পরিবর্তে কি গ্রেডিং সিস্টেম করতে হবে, A গ্রেড, B, C ইত্যাদি গ্রেড, এই সিস্টেম ব্যবস্থা চালু করতে হবে। মাধ্যমিক পরীক্ষায় কম্পার্টমেন্টাল পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখতে হবে, আর মাধ্যমিক পরীক্ষায় কম্পার্টমেন্টাল ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা থাকবে। এরপরে কি কারিগরি শিক্ষা ব্যবস্থা, বলছে বহুমুখী বিদ্যালয়ের সঙ্গে অথবা আলাদাভাবে বেশি সঙ্গে কারিগরি বিদ্যালয় স্থাপন করতে হবে। বড় শিল্প কেন্দ্রগুলির পাশাপাশি কারিগরি বিদ্যালয় স্থাপন করে শিক্ষার্থীদের শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। মাধ্যমিক স্তরে কারিগরি শিক্ষার পাঠ্যক্রমে প্রযুক্তিকে নিখিল কারিগরি সংস্থার সাহায্য নিতে হবে। তাহলে এই সম্পর্কে বা কারিগরি শিক্ষা সম্পর্কে কমিশন এই সুপারিশগুলো করেছে। এরপরে আমরা পাঠ্যক্রম সম্পর্কে কি বলা রয়েছে সেটা আমরা আবার একটু দেখো পাঠ্যক্রম সম্পর্কে কমিশন কিন্তু মতামত দিয়েছে কি না, নিম্ন মাধ্যমিক স্তর আর অষ্টম শ্রেণী পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে মাতৃভাষা হিন্দি ও ইংরেজি, সমাজবিদ্যা, সাধারণ বিজ্ঞান, অঙ্ক, শিল্প, সঙ্গীত, হাতের কাজ, শারীরশিক্ষা এই বিষয়গুলো ছাত্রদেরকে পড়তে হবে বা বিষয় শিখতে হবে। ওটা কোন সময় পর্যন্ত, নিম্ন মাধ্যমিক স্তর পর্যন্ত, অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত। এরপরে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমকে আমরা দেখতে পাচ্ছি দুটো ভাগে ভাগ করা হয়েছে। দুটো ভাগে কি কি, এক আবশ্যিক বিষয় আর বি হচ্ছে গিয়ে ঐচ্ছিক বিষয়। ঐচ্ছিক বিষয় সেখানে কি হবে না, আবশ্যিক বিষয় সেগুলো তাদেরকে পড়তেই হবে, ঐচ্ছিক বিষয়গুলো থেকে তাদেরকে কি করতে হবে, একটি প্রবাহ নির্বাচন করতে হবে এবং সেখান থেকে যে কোনো 3টি বিষয় তাদেরকে সিলেকশন করতে হবে। দেখো উচ্চ মাধ্যমিক স্তর সেটা সময়কাল কোনটা, নবম থেকে একাদশ। কী কী ঐচ্ছিক বিষয়, আবশ্যিক বিষয়গুলো আগে দেখে নাও। 3টি ভাষা, মাতৃভাষা হিন্দি ও ইংরাজি, সমাজবিদ্যা, সাধারণ বিজ্ঞান, অঙ্ক আর হস্তশিল্প। আর ঐচ্ছিক বিষয়গুলো কি কি রয়েছে, মানবিক বিদ্যা, তার মধ্যে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরবিজ্ঞান, মনোবিজ্ঞান, যুক্তিবিজ্ঞান, গণিত, সঙ্গীত ইত্যাদি, একটি প্রাচীন ভাষা, গৃহস্থ বিজ্ঞান ইত্যাদি। তাহলে এই বিষয়গুলো রয়েছে। আর কি কি রয়েছে, বিজ্ঞানমূলক বিষয়, কারিগরি বিষয়, কৃষি, বাণিজ্য, আর দেখো আরও দুটো রয়েছে
চারুকলা আর গৃহস্থ বিজ্ঞান। এই নিয়ে যে ছাত্রী, এই ছাত্রীকে একসঙ্গে বলা হয় সপ্তপ্রবাহ। তাহলে ছাত্রীর সপ্তপ্রবাহগুলো বিভাগগুলো কি কি তোমরা একটু দেখে নিতে পারো। মানবিক বিদ্যা, বিজ্ঞানমূলক বিষয়, কারিগরি বিদ্যা, কৃষিবিদ্যা, বাণিজ্য, চারুকলা, গৃহস্থ বিজ্ঞান। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের ছাত্রী, তার মধ্যে থেকে যে কোনো একটি প্রবাহ নির্বাচন করতে হবে। ছাত্রীর সপ্তপ্রবাহ থেকে একটি বিভাগ নির্বাচন করে বা প্রবাহ নির্বাচন করে সেখান থেকে যে কোনো 3টি বিষয় তোমাদেরকে কী করতে হবে, সিলেকশন করে নিতে হবে। এই ছিল পাঠ্যক্রম সম্পর্কে কমিশনের মতামত। এরপরে কমিশন শিক্ষা পরিচালনা সম্পর্কে কিছু বা প্রশাসন সম্পর্কে মতামত দিয়েছে। বলছে কি 25 জন সদস্যকে নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ গঠিত হবে। এই পর্ষদের সভাপতি হবেন ডিপিআই। তারপর কি বলছে, শিক্ষা প্রশাসনের প্রধান দায়িত্বে থাকবে রাজ্যের শিক্ষা অধিকর্তার উপরে। কোনো শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা 30 থেকে 40 জনের বেশি হবে না। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 500 থেকে 750-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে এতগুলো বিষয়গুলোর উপর কিন্তু কমিশন মন্তব্য করেছিল। এরপরে আমরা দেখব আর কি বলেছে না, বলছে প্রতি সপ্তাহে নিয়মিত 6 দিন পড়াশোনা হবে, অর্থাৎ কি ক্লাস হবে 6 দিন অবশ্যই। প্রতিটি বিদ্যালয়ে একটি পরিচালন সমিতি থাকবে। বছরে অন্তত 200 দিন স্কুলের কাজ হবে। 45 মিনিটের 35টি পিরিয়ড থাকবে। আর কি বলা হয়েছে, 45 মিনিটের 35টি পিরিয়ড থাকবে। অর্থাৎ স্কুলে আমরা কি দেখতে পাচ্ছি যে সারা সপ্তাহের কার্যসূচির মধ্যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু উল্লেখ করা হয়েছে। গ্রীষ্মকালে 2 মাসের ছুটি থাকবে। এছাড়া 10 থেকে 15 দিন ছুটির ব্যবস্থা থাকবে। গ্রীষ্মকাল 2 মাসের ছুটি থাকবে, তার সঙ্গে 10 থেকে 15টি ছুটির বিভিন্ন পারপাসের ছুটির ব্যবস্থা থাকবে। দেখো এবার নির্দেশনা পরামর্শ সম্পর্কে কিন্তু কমিশন কিছু মন্তব্য করেছিল। বলছে কর্তৃপক্ষকে নির্দেশনা পরামর্শ দানের উপর গুরুত্ব দিতে হবে। প্রতি বিদ্যালয়ের শিক্ষাপ্রাপ্ত গাইডেন্স অফিসার এবং কেরিয়ার মাস্টার নিয়োগ করতে হবে। আর কি শারীরিক শিক্ষা সম্পর্কে বিদ্যালয়গুলিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা থাকবে। বিদ্যালয়ে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে হবে। বিদ্যালয়ে একজন শিক্ষককে ফার্স্ট এড প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্য পরিষেবায় অংশগ্রহণ করতে হবে। কেন্দ্র রাজ্য স্তরে একটি করে শারীরিক শিক্ষক সংস্থা গঠন করতে হবে। আর কী কী বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে নারী শিক্ষা সম্পর্কে কমিশন কী মন্তব্য করেছে সেটা আমরা দেখব। বলছে মেয়েদের শিক্ষার জন্য আলাদা বিদ্যালয় স্থাপন না করে ছেলেদের সাথে সমানভাবে শিক্ষার সুযোগ দিতে হবে। কমিশনের মত হলো অন্যান্য সাধারণ শিক্ষার পাশাপাশি গৃহস্থ বিজ্ঞানের শিক্ষা পেলে মেয়েরা পরিবার এবং সমাজের প্রতি তার দায়িত্ব পালনে আরও বেশি করে সক্ষম হবে। শিক্ষকের উন্নতি সম্পর্কে কী বলা হয়েছে, বলছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সর্বত্র একই নীতি বজায় রাখতে হবে। শিক্ষকদের জন্য পেনশন, প্রভিডেন্ট ফান্ড, জীবন বিমা প্রভৃতি চালু করতে হবে। শিক্ষকদের অবসর গ্রহণের বয়স 60 বছর করতে হবে। শিক্ষকদের সন্তানেরা বিনা বেতনে শিক্ষালয়ে পঠন পাঠন করতে পারবে। তৎকালীন সময়ে কিন্তু এরকম একটা নিয়মকানুন ছিল। স্নাতক উত্তীর্ণ শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কাল হবে 1 বছর। মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কাল হবে 2 বছর। অর্থাৎ কি না, যারা স্নাতক কমপ্লিট করে যারা পড়াশোনা শিক্ষকতার কাজে যুক্ত আছেন তাদের জন্য যে প্রশিক্ষণ দেওয়া হবে তা 1 বছরের, কিন্তু যারা মাধ্যমিক পাশ করে যারা পড়াশোনা বা শিক্ষকের কাজে যুক্ত রয়েছে তাদের জন্য যে প্রশিক্ষণ কাল হবে তা 2 বছরের। এরপর আর্থিক বিষয় বলছে কি মাধ্যমিক শিক্ষার উন্নতি সংগঠনের জন্য রাজ্য কেন্দ্র সরকারের মধ্যে আর্থিক অন্যান্য সমস্ত সহযোগিতা থাকা দরকার। কারিগরি বৃত্তি শিক্ষার উপর শিল্প শিক্ষা কর নামে একটি শিক্ষা কর প্রবর্তন করা যাবে। আর কি এটা ইন্ডাস্ট্রিয়াল এডুকেশনাল সেস নামে একটি কিন্তু তারা শিল্প কর দেওয়ার কথা কিন্তু উল্লেখ করেছিল। এটা নতুনত্ব কিন্তু এই কমিশনে আমরা দেখতে পাই। মাধ্যমিক শিক্ষার উন্নতিকল্পে সংগৃহীত দান আয়করে ছাড় পাবে। আর ধর্মীয় দাতব্য সংস্থায় উদ্বৃত্ত অর্থ শিক্ষার জন্য ব্যয়িত হবে। অর্থাৎ কি না, ধর্মীয় এবং দাতব্য শিক্ষার যে উদ্বৃত্ত যে অর্থ সেটা কিন্তু শিক্ষার জন্য ব্যয় হবে। আর কি কি বিষয় রয়েছে সেটা আমরা আবার একটু দেখব। আর কি বলছে, কারিগরি বৃত্তি শিক্ষার জন্য যে শিল্প শিক্ষা কর নামে একটি শিক্ষা কর প্রবর্তন করা যাবে। মাধ্যমিক শিক্ষার উন্নতি গল্পে সংগৃহীত অর্থদান ছাড় দেওয়া যাবে। এটা এক্ষুনি আমরা আলোচনা করব। ধর্মী বা দাতব্য সংস্থার উদ্বৃত্ত অর্থ শিক্ষার জন্য ব্যয়িত হবে। এরপরে কি কি রয়েছে দেখো, বহুমুখী বিদ্যালয় বলছে মাধ্যমিক শিক্ষা কমিশন বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সুপারিশ করেছেন। কমিশনের মধ্যে বহুমুখী বিদ্যালয়গুলিতে যে সাধারণ শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা থাকবে তাতে শিক্ষার্থীরা মানসিক তৃপ্তি পাবে, মূল্যবোধের বিকাশ করবে, তারা নিজ নিজ সামর্থ্য রুচি প্রবণতা অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। অর্থাৎ মাল্টিপারপাস স্কুলের কথাও কিন্তু বিদ্যালয়ের কমিশন উল্লেখ করেছেন। এত কিছু বিষয় উল্লেখ করার পরেও বা এত কিছু বিষয় সম্পর্কে কমিশন সুপারিশ করার পরেও কমিশনে আরও অন্যান্য কিছু বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট সমালোচিত হয়েছে, সেগুলো একটু দেখে নেব আমরা। সুপারিশগুলির মধ্যে সমস্যার সমাধানের উপায়গুলি ছিল অতি সাধারণ ধরনের। বহুমুখী পাঠ্যক্রমের জন্য যে অধিক সংখ্যক বিদ্যালয় স্থাপন অত্যন্ত জরুরি, কথা কমিশনের রিপোর্টে উল্লেখ থাকলেও বাস্তবে যেটা অসম্ভব ছিল তা স্বীকার করা হয়নি। অতি দ্রুত বিশেষীকরণের ফলে 8ম শ্রেণী পর্যন্ত পাস করা শিক্ষার্থীরা নিজস্ব চাহিদা ক্ষমতা অনুধাবনের যোগ্যতা অর্জনের পূর্বেই অন্যদের দ্বারা প্রভাবিত হতে বাধ্য। অর্থাৎ সেই সময়কালের পরিপ্রেক্ষির কথা বলা হয়েছে।
কমিশন প্রস্তাবিত শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে বিশাল সংখ্যক উপযুক্ত শিক্ষক প্রয়োজন ছিল তা যোগানের কোনো সুনির্দিষ্ট সুপারিশ কমিশন করেননি। এরপর আমরা উপসংহারে পৌঁছে গেছি। বলছি মোদালের কমিশন এই অভিমত ব্যক্ত করেছে মাধ্যমিক শিক্ষার উপর যে পাঠ্যক্রম নির্বাচিত হয়েছে যা চির পরিবর্তনশীল জগতে সেই পাঠ্যক্রম চিরস্থায়ী হতে পারে না। পরিবর্তনশীলতার সঙ্গে সঙ্গে বাস্তব প্রয়োজনে পাঠ্যক্রমের পরিবর্জন করতে হবে। কমিশন বলেছে শিক্ষা কর্তৃপক্ষের সক্রিয়তা, কর্মকুশলতা, উদারতা, মননশীলতা প্রভৃতির উপর সাফল্য নির্ভরশীল। এ বিষয়ে কমিশন সংশ্লিষ্ট সকলের কাছে সক্রিয়তা প্রত্যাশা করেছে। যাই হোক, মুদালার কমিশনের সুসংগত রিপোর্ট স্বাধীন ভারতের পরবর্তী শিক্ষা ব্যবস্থা রূপায়ণে এক গুরুত্বপূর্ণ প্রচেষ্টা, এ কথা নিঃসন্দেহে বলা যায়। শারীরিক অসুস্থতা নিয়ে আমি তোমাদের সামনে ভিডিওটি করছি, সেই জন্য তোমাদের হয়তো একটু শুনতে বা বিষয়গুলো উচ্চারণের কোথাও একটু ত্রুটি থাকবে, তোমরা সেটা একটু মানিয়ে নেবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। মোদালের কমিশনে কোন কোন সুপারিশগুলি এত গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমরা তুলে ধরলাম। আশা করি ভিডিওটি তোমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বা মনোগ্রাহী হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি তোমাদের নতুন যদি তোমরা হয় ওই চ্যানেলে, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি ভালো হবে। আর যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের বলবো বিষয়টি ভালো করে বুঝে নাও, কারণ বিষয় যত ভালো করে বুঝবে তোমরা উত্তর করতে তত তোমাদের সুবিধা হবে। আর পড়তে থাকো, কারণ পরিশ্রম না করলে সফলতা কোনোভাবেই আসে না। পরিশ্রম যেখানে, সফলতা সেখানে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।